ক্ষমতা আর অর্থের অহংকারে মানুষ প্রায়শই অন্ধ হয়ে যায়। তারা ভুলে যায় যে শান্ত সমুদ্রের বুকেই লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। শহরের সবচেয়ে উঁচু কাঁচের ইমারতে বসে যারা নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করে, তারা জানে না যে তাদের সেই ইমারতের ভিত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা এমন একজনের হাতে থাকতে পারে যাকে তারা প্রতিদিন তাচ্ছিল্য করে এসেছে। কেউ ভালোবাসার নামে ধোঁকা দেয়, কেউ যোগ্যতাকে পদদ্দলিত করে ক্ষমতার দম্ভ দেখায়, কিন্তু সময় যখন তার হিসেব মেলাতে বসে তখন মুখোশগুলো খসে পড়তে বাধ্য হয়। আমার এই আকাশছোঁয়া সাফল্যের পেছনে এমন একজনের হাত আছে যে আমাকে বড় কিছু ভাবতে শিখিয়েছে। রিয়ার সেই বেইমানি মাখা কথাগুলো আজও বাতাসে প্রতিধ্বনিত হয়। ফয়সাল, কিছু মানুষ সম্পর্কের মাঝে শুধুমাত্র ভালোবাসা খোঁজে, আর কিছু মানুষ খোঁজে নিরাপদ ভবিষ্যৎ। আমি আমার ভবিষ্যৎকেই বেছে নিয়েছি। কঠোর পরিশ্রম করে মানুষ হয়তো একটু ওপরে উঠতে পারে সামির, কিন্তু আমাদের এই অভিজাত দুনিয়া পর্যন্ত কখনো পৌঁছতে পারে না। এই ছিল তাদের দম্ভ। অদ্ভুত ব্যাপার তারেক সাহেব, টানা ২ বছর ধরে আপনি প্রতিদিন আমাকে দেখলেন, আমাকে নিয়ে উপহাস করলেন, কিন্তু কখনো আমাকে চিনতেই পারলেন না। যে নিরেট সত্যিটা মানুষ প্রতিনিয়ত লোকোনোর চেষ্টা করে, শেষ পর্যন্ত সেটাই সবচেয়ে দামি আর ভয়ঙ্কর হয়ে সামনে আসে। এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে মানুষ শুধু নিজের পরিচিতি আর রেফারেন্স দিয়ে ওপরে ওঠে, আর তোর তো কোনো পরিচিতিই নেই। তোমার মতো সাধারণ মানুষদের এই কর্পোরেট দুনিয়ায় শুধু সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয় সামির। তোমরা কখনো আমাদের সমকক্ষ হতে পারো না। চট্টগ্রামের সেই ঘিঞ্জিয়া সরু গলিগুলোতে, যেখানে বহুতল ভবনের আড়ালে সকালের প্রথম আলোটাও অনেক দেরিতে পৌঁছায়, ঠিক সেখানেই একটা স্যাঁতসেঁতে ছোট্ট ভাড়ার ঘরে সামির আহমেদের চোখ খুলত। প্রতিদিন সকালে একটাই আশা নিয়ে যে আজকের দিনটা হয়তো কালকের চেয়ে একটু হলেও ভালো হবে। ২২ বছর বয়সে সামিরের কাছে কীই বা ছিল? একটা জং ধরা পুরনো সাইকেল, একটা ভাঙা কাঁচের ঘড়ি, আর বুক ভরা একটা স্বপ্ন, যা সে তার চোখে এত কঠোর পরিশ্রম করে লালন করেছিল যে রাতেও তার ঘুম কম আসত, আর বুকে উদ্যম ছিল অনেক বেশি। তার বাবা একটা ছোট্ট চায়ের দোকানে কাজ করতেন, আর মা অন্যদের বিশাল বাড়িতে দিনরাত বাসন মাজতেন। কিন্তু সামির কখনো নিজের এই চরম দারিদ্র্যকে নিজের একমাত্র পরিচিতি হতে দেয়নি। সে দিনের বেলায় নিয়মিত ক্লাস করত, সন্ধ্যায় একটা অফিসের ডেটা এন্ট্রির একঘেয়ে কাজ করত, এবং গভীর রাতে জেগে ফ্রিল্যান্স কোডিং করে তিল তিল করে টাকা জমাত। শুধুমাত্র এই কারণে যে তার কঠিন জীবনে এমন একজন মানুষ ছিল যার মুখের হাসির জন্য সে হাসি মুখে পৃথিবীর সব কষ্ট সহ্য করে নিত। সেই মানুষটি ছিল রিয়া, তার ভালোবাসার রিয়া, যাকে সে ৫ বছর আগে কলেজের প্রথম দিনেই এক দেখায় ভালোবেসে ফেলেছিল, যখন সে প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে রিয়াকে নিজের একমাত্র ছাতাটা পরম যত্নে দিয়ে দিয়েছিল এবং নিজে হাসি মুখে বৃষ্টিতে ভিজছিল। সেই দীর্ঘ ৫ বছরে সামির রিয়ার জন্য কি না করেছে। রাতের পর রাত জেগে তার প্রেজেন্টেশন নিখুঁতভাবে তৈরি করে দিয়েছিল। তার প্রতিটি চাকরির ইন্টারভিউয়ের আগে ঘণ্টার পর ঘণ্টা ধরে তাকে প্র্যাকটিস করাত। রিয়ার প্রতিটি স্বপ্নকে নিজের স্বপ্নের চেয়েও অনেক বড় মনে করে তাকে সবসময় সামনের দিকে এগিয়ে দিত। আর যখন রিয়া প্রথমবারের মতো একটা নামকরা বড় টেক স্টার্টআপে ইন্টার্নশিপ পেল, তখন সামির নিজের সারা মাসের হাড়ভাঙা খাটনির জমানো টাকা দিয়ে তার জন্য একটা দামি ল্যাপটপ কিনেছিল। নিজে সেই মাসে শুধু একবেলা খাবার খেয়ে দিন কাটিয়েছিল। রিয়া তখন আবেগমাখা গলায় বলতো, সামির, তোমাকে ছাড়া আমি আসলেই কিছু না। আর সামির প্রতিবার আনন্দে এটাই ভাবত যে রিয়ার এই কথাটাই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু সেই অভিশপ্ত রাতে কেউ জানত না যে রিয়ার কোম্পানির জমকালো অ্যানুয়াল সাকসেস ইভেন্ট সামিরের পুরো সাজানো দুনিয়াটা এক নিমিষে উল্টে দেবে। সেই ইভেন্ট যেখানে সামির ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রিয়ার জন্যে তার সবচেয়ে পছন্দের লাল গোলাপ কিনে নিয়ে পৌঁছেছিল। নিজের সবচেয়ে পরিষ্কার জামাকাপড় পরে সস্তায় চুলে তেল লাগিয়ে বুক ভরা আশা নিয়ে গিয়েছিল যে আজ রিয়া সবার সামনে গর্ব করে তার হাত ধরবে। স্টেজে যখন ঝলমলে স্পটলাইট জ্বলল এবং অ্যাঙ্কার হাসি মুখে রিয়ার নাম ডাকল, এই বছরের বেস্ট পারফর্মার রিয়া চৌধুরী, তখন পুরো বিশাল হলে করতালির শব্দ গগনবিদারী হয়ে প্রতিধ্বনিত হল, আর সামিরের চোখে আনন্দে খুশির জল চলে এলো। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই রিয়া যখন মাইক ধরল এবং যা বলল তা সামিরের পায়ের তলার শক্ত মাটি একেবারে কেড়ে নিল। রিয়া হাসতে হাসতে অবলীলায় বলল,
আমার এই অভাবনীয় সাফল্যের পেছনে একজন বিশেষ মানুষের হাত আছে, যে আমাকে প্রতিটি কঠিন সময় শক্ত হাতে সামলেছে, যে আমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখিয়েছে, আর সে হল ফয়সাল চৌধুরী। আর ওই অসংখ্য ভিড়ের মধ্যে থেকে দামি ব্র্যান্ডের স্যুট পরা একজন লম্বা সুদর্শন ছেলে উঠে স্টেজের দিকে দম্ভের সাথে এগিয়ে গেল, এবং রিয়া সবার সামনে তার হাত শক্ত করে ধরে ফেলল। সামিরের হাতে সযত্নে ধরা গোলাপগুলো থরথর করে কাঁপতে লাগল। তার হাতের আঙুলগুলো যেন পুরোপুরি অবশ হয়ে গেল। কিন্তু তবুও সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবল, হয়তো ছেলেটি রিয়ার কোনো ভালো বন্ধু হবে, হয়তো অফিসের কোনো সিনিয়র মেন্টর হবে। কিন্তু ঠিক তখনই অ্যাঙ্কার আবার উৎসাহ নিয়ে বলল, আর আমরা সবাই শুনতে চাই রিয়া, ফয়সালের সাথে তোমার সুন্দর ভবিষ্যতের কি পরিকল্পনা? আর রিয়া অত্যন্ত লাজুক মুখে ফয়সালের দিকে তাকাল এবং মিষ্টি হেসে বলল, আমরা দুজন আগামী মাসেই খুব বড় করে এনগেজমেন্ট করতে চলেছি। পুরো বিশাল হলঘর করতালিয়ার উল্লাসে চিৎকারে কানায় কানায় ভরে গেল, কিন্তু সামিরের কানে শুধু একটাই শূন্যতার আওয়াজ বাজছিল, সেই অদ্ভুত আওয়াজ যা তার জীবনের 5 বছর, তার শত শত ক্ষুধার্ত রাতগুলো, তার শেষ হয়ে যাওয়া বিন্দু বিন্দু জমানো টাকা এবং তার সেই একমাত্র বেঁচে থাকার স্বপ্ন সব কিছু একসাথে নির্মমভাবে চুরমার করে দিচ্ছিল। যে লাল গোলাপগুলো সে ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে কিনেছিল, সেগুলো সে একদম চুপচাপ মাটিতে রেখে দিল এবং সেই উল্লাসরত ভিড় থেকে নীরবে বেরিয়ে এলো, মাথা নিচু করে, ঘুণাক্ষরেও কাউকে কিচ্ছু না জানিয়ে। আর যখন রিয়া অনেক পরে তাকে ফোন করল, তখন তার গলায় বিন্দুমাত্র কোনো অপরাধবোধ বা কম্পন ছিল না। সে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে শুধু এটুকু বলল, সামির, আমাদের একটু কথা বলা দরকার। তুমি অনেক বুদ্ধিমান একটা ছেলে, তুমি নিশ্চয়ই আমার পরিস্থিতিটা বুঝবে। আর স্বামীর নিজের মুখ থেকে একটি শব্দ উচ্চারণ না করেই খুব ভালোভাবে বুঝে গেল যে দীর্ঘ 5 বছরের সেই ভালোবাসার সম্পর্ক, যা সে নিজের শেষ শ্বাস দিয়ে সন্তানের মতো লালন করেছিল, তা আজ রাতেই চিরতরে শেষ হয়ে গেল। সেই অন্ধকার রাতে স্বামীর চট্টগ্রামের ফাঁকা রাস্তায় পুরোপুরি উদ্দেশ্যহীনভাবে পাগলের মতো হাঁটতে থাকল। তার না কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল, না কোনো পথের দিক জানা ছিল। বুকের ভেতর শুধু একটা বিশাল শূন্যতা ছিল, যা তার বুকে এতটা ভারী পাথরের মতো বসেছিল যে সে ব্যথায় বসতেও পারছিল না, আবার ঠিকমতো হাঁটতেও পারছিল না। ঠিক তখনই রাস্তার মোড়ে তার নজর পড়ল একটি অচেনা মেয়ের দিকে, যে ফুটপাথের ধারে সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়েছিল। মেয়েটির পরনে দামি ডিজাইনার জামাকাপড়, পায়ে একটা ভাঙা হাই হিল এবং কপালে আঘাতের কারণে হালকা চোট। স্বামীর নিজের ঘোর কাটিয়ে এক মুহূর্তের জন্য সেখানে থামল। তারপর তার ভেতরের সেই মানবিক মানুষটি আবার জেগে উঠল, যে নিজের পাহাড় সম কষ্টের মাঝেও অন্য মানুষের বিপদের কথা ভুলে যায় না। সে দ্রুত মেয়েটিকে ধরল এবং আস্তে করে তার কাঁধে হাত রাখল। এই যে, আপনি ঠিক আছো তো? আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু ওপাশ থেকে কোনো জবাব এলো না। মেয়েটি পুরোপুরি অজ্ঞান অবস্থায় ছিল এবং তার কপালের কাটা জায়গা দিয়ে হালকা লাল রক্তের দাগ গড়িয়ে পড়ছিল। সামিরের নিজের হৃদয় তো আগে থেকেই 1000 টুকরো হয়ে ভেঙে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে নিজের বুক ফাটা কষ্টকে একপাশে সরিয়ে রাখল এবং নিজের গায়ে থাকা পুরনো শার্টের হাতা দিয়ে মেয়েটির কপাল খুব যত্নের সাথে পরিষ্কার করে দিল। আশপাশে তাকিয়ে দেখল রাস্তা একেবারেই শুনশান এবং অন্ধকার। রাত প্রায় 11টা বাজছিল, আর চট্টগ্রামের সেই পরিচিত গলিটাকে হঠাৎ করে খুব অচেনা আর শান্ত মনে হচ্ছিল। সে নিজের পকেট থেকে পুরনো মডেলের ফোনটা বের করল। ফোনটার স্ক্রিনটা ভাঙা ছিল, ভেতরে ব্যালেন্সও খুব কম ছিল, কিন্তু তবুও সে জরুরি নম্বরে ডায়াল করল এবং দ্রুত একটা অ্যাম্বুলেন্স ডাকল। নিজের বা অন্য কারোর কোনো পরোয়া না করে সে নিজেই রাস্তার মাটিতে সেই মেয়েটির পাশে পাহারাদারের মতো বসে থাকল। হঠাৎ সেই নিস্তব্ধ শুনশান গলিতে 3-4টে বিলাসবহুল বড় কালো গাড়ি এসে সজোরে ব্রেক কষে থামল এবং সেখান থেকে কালো স্যুট পরা বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী দ্রুত বেরিয়ে এলো। সামির কিছুটা ঘাবড়ে গিয়ে মাটি থেকে উঠে দাঁড়াল। এরা কারা? তার মনে তীব্র প্রশ্ন জাগল, কিন্তু সে পরিস্থিতি কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে থেকে স্যুট পরা একজন রাশভারী বয়স্ক মানুষ হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন এবং সেই অজ্ঞান মেয়েটিকে মাটিতে দেখা মাত্রই তার চেহারায় ভয়ানক আতঙ্ক ফুটে উঠল। সারা মা আমার! আর সামির
এক মুহূর্তেই বুঝে গেল যে এই মেয়েটি কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। সেই বয়স্ক মানুষটি ছিলেন সারার বাবা জহিরুল ইসলাম, যার বিশাল নাম সামির অসংখ্য ভার খবরের কাগজে পড়েছিল। তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম বড় বিজনেস টাইকন, স্বনামধন্য ইসলাম এন্টারপ্রাইজের ফাউন্ডার এবং চেয়ারম্যান, যার বিশাল কোম্পানির বার্ষিক টার্নওভার ছিল হাজার হাজার কোটি টাকা। অ্যাম্বুলেন্স দ্রুত চলে এলো। সারাকে সাবধানে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং জহিরুল ইসলাম অত্যন্ত কৃতজ্ঞ দৃষ্টিতে সামিরের দিকে তাকালেন। বাবা, তুমি আজ আমার একমাত্র মেয়েকে বাঁচিয়েছ। তোমার নাম কি? সামির তার সরাসরি চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, সামির আহমেদ। জহিরুল ইসলাম তাকে তাদের সাথে হাসপাতালে যেতে অনুরোধ করলেন এবং সামির তাকে না করতে পারল না। সেই ঝড়ো রাতে সে নিজেও ঘুণাক্ষরেও জানত না যে রাস্তার ধারের এই একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ তার পুরো জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে চলেছে। হাসপাতালে যখন সারার জ্ঞান ফিরল এবং চোখ খুলল, তখন সবার আগে তার নজর পড়ল বেডের পাশে দাঁড়ানো সামিরের উপর। একটা অতি সাধারণ ছেলে, গায়ে পুরনো মলিন শার্ট, নির্ঘম ক্লান্ত চোখ, কিন্তু তার চেহারায় একটা অদ্ভুত মায়াবী প্রশান্তি। আর সে খুব আস্তে করে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কে? সামির মুখে হালকা একটু হেসে বলল, আমি শুধু একজন সাধারণ পথচারী। সারা ইসলাম ২৪ বছরের চট্টগ্রামের সবচেয়ে ধনী এবং মিডিয়াতে সবচেয়ে আলোচিত তরুণ উত্তরাধিকারী, যাকে দূর থেকে এক পলক দেখার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করত। সে সেই রাতে একজন হৃদয়ভাঙা নিঃস্ব পথচারীর কারণেই বেঁচে ফিরেছিল। ঘটনার পরের কয়েকদিনের মধ্যেই জহিরুল ইসলাম সামিরকে নিজের বিশাল অফিসে ডাকলেন এবং তাকে সরাসরি একটা অফার দিলেন, তুমি কি আমার কোম্পানিতে কাজ করবে? পজিশনটা এন্ট্রি লেভেলে হবে, তবে কাজটা এবং শেখার সুযোগ ভালো। সামিরের তখন টাকার এবং একটা চাকরির খুব দরকার ছিল। সে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল, কিন্তু সে তখনও জানত না যে এই চাকরিটা তার জন্য শুধু সাধারণ একটা চাকরি ছিল না। এটা ছিল সেই কঠিন পরীক্ষার শুরু, যা স্বয়ং জীবন তার জন্য খুব সাবধানে লিখে রাখছিল। ইসলাম এন্টারপ্রাইজের বিলাসবহুল অফিসে সামিরের প্রথম দিন ছিল। চারদিকে চকচকে কাঁচের স্বয়ংক্রিয় দরজা, পার্কিংয়ে দামি গাড়ির সারি, ফ্লোরে উঁচু হিলের খটখট আওয়াজ আর স্যুট বুট পরা ব্যস্ত মানুষজন। সামির তার সবচেয়ে পরিষ্কার কিন্তু অত্যন্ত সাধারণ একটা শার্ট পরে এক কোণায় দাঁড়িয়েছিল এবং তার বারবার মনে হচ্ছিল যেন সে ভুল করে অন্য কোনো অচেনা দুনিয়ায় চলে এসেছে। এইচআর ডিপার্টমেন্ট তাকে তার ডেস্কটা দেখিয়ে দিল, ফ্লোরের একেবারে অন্ধকার কোণায় সবচেয়ে ছোট সাইজের ডেস্কটা। আর ঠিক তখনই তারেক সিনিয়র ম্যানেজারের কর্কশ গলা পুরো ফ্লোরে প্রতিধ্বনিত হল, আরে নতুন নাকি? শোনো, এই ভারী ফাইলগুলো এক্ষুনি ৩ তলায় নিয়ে যাও, আর একটু তাড়াতাড়ি হাঁটো, আমাদের কাছে নষ্ট করার মতো সময় নেই। লোকটা ছিল তারেক মাহমুদ, বয়স আনুমানিক ৩৫ বছর, তীক্ষ্ণ নাক মুখ, হাতে দামি রোলেক্স ঘড়ি আর চোখে মুখে তীব্র অহংকারে ভরা একটা চাউনি। সে পুরো অফিসে সবসময় সবচেয়ে উঁচু গলায় ধমক দিয়ে কথা বলত আর জুনিয়রদের সবচেয়ে বেশি অপমান করত। সামির কোনো প্রতিবাদ না করে চুপচাপ ফাইলগুলো তুলে নিল এবং দ্রুত চলে গেল। কিন্তু তারেকের বাঁকা দৃষ্টি তার দিকেই স্থির হয়েছিল, তার ঠোঁটে একটা অদ্ভুত তাচ্ছিল্যের হাসি ঝুলছিল। প্রথম কয়েক সপ্তাহে সামির দাঁত কামড়ে সেই সব কিছু সহ্য করল, যা একটা অত্যন্ত অহংকারী অফিস কালচারে একজন সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলেকে প্রতিনিয়ত সহ্য করতে হয়। তারেক কখনও তাকে সম্মান করে নাম ধরে ডাকত না, সবসময় আরে শোনো, ওই কোনায় বসা ফালতু ছেলেটা বলে সবার সামনে ডাকত। সে সামিরের নিখুঁত কাজে এমন সব অদ্ভুত ভুল ধরত যা আসলে সেখানে থাকতই না। আর টিমের মিটিংয়ে যদি সে কখনও নিজের আইডিয়া বলার সুযোগ পেত, তখন তারেক তাকে মাঝপথেই অপমান করে থামিয়ে দিয়ে বলত, থাকতে দাও, ও এসব হাই লেভেল জিনিসের বেশি কিছু জানে না। কিন্তু সামির সবসময় চুপ থাকত, প্রতিটি জঘন্য অপমানের পর। কারণ তার ভাঙা বুকের ভেতরে এমন কিছু একটা লুকিয়েছিল যা এখনও পুরোপুরি ভাঙেনি। এমন একটা আগুন ছিল যা ভেতরে ভেতরে জ্বলছিল। ধীরে ধীরে এমন একটা বিশাল আগুন যা বাইরে থেকে কারো চোখে দেখা যেত না, কিন্তু ভেতর থেকে তাকে প্রতিদিন আরও বেশি পোক্ত করে তুলছিল। সারা মাঝে মাঝে তাদের অফিসে আসত, এবং যখনই সে ফ্লোরে আসত, সামিরের সাথে তার একবার অন্তত চোখাচোখে হতই। সেই শান্ত দৃষ্টি যেন দূর থেকেই জিজ্ঞেস করত, তুমি ঠিক আছো তো? আর সামিরের আত্মবিশ্বাসী দৃষ্টি নীরবে জবাব দিত, হ্যাঁ, আমি সবসময় ঠিক থাকি। ধীরে ধীরে তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল, কখনো লিফটের ভেতরে, কখনো লাঞ্চের সময় ক্যাফেটেরিয়ায়, কখনো বা অফিসের বিষয় ছাদে, যেখানে সামির একা বসে চট্টগ্রামের ব্যস্ত রাস্তার আলো দেখত। সারার কাছে সামিরকে অন্য সবার চেয়ে কিছুটা আলাদা মনে হতো। সে অন্য ছেলেদের মতো বড়লোকির কোনো ভান করত না, সে বসের মন গলাতে তোষামত করত না। সে সরাসরি চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলত।
আর সম্ভবত এটাই সেই বিরল জিনিস ছিল যা সারা তার পুরো জীবনে অন্য কোনো মানুষের মধ্যে কখনো দেখেনি। কিন্তু তারেকের তীক্ষ্ণ নজর এই পরিবর্তনের দিকে ভালোভাবেই ছিল, এবং সে এই ঘনিষ্ঠতা দেখে মোটেও খুশি ছিল না। একদিন অফিসে বোর্ড মেম্বারদের সাথে একটা খুব বড় মিটিং ছিল। ইসলাম এন্টারপ্রাইজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ইন্টারন্যাশনাল ডিলের জন্য ফাইনাল প্রেজেন্টেশন তৈরি করছিল, আর তারেক চরম নোংরামি করে ইচ্ছেকৃতভাবে সামির তৈরি করা মূল রিপোর্টটা সিস্টেম থেকে ডিলিট করিয়ে দিল, আর সোজা এমডির সামনে গিয়ে নির্লজ্জের মতো বলল, স্যার, সামির ওর অ্যাসাইন করা কাজটা শেষ করেনি। এই অবহেলার কারণে আমরা ডিলের জন্য এখনও প্রস্তুত নই। পুরো মিটিং রুমের সবার রাগান্বিত নজর একযোগে সামিরের উপর গিয়ে পড়ল, আর ঠিক তখনই জহিরুল ইসলামের গম্ভীর গলা শোনা গেল। সামির, আসল সত্যিটা কি? সামির শান্তভাবে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। সে মাত্র এক মুহূর্তের জন্য থামল, এবং তারপর সে যা করল তা ওই রুমের পুরো পরিস্থিতিকে চমকে দিল। সে তার পুরনো ছেঁড়া ল্যাপটপ ব্যাগ থেকে একটি সাধারণ পেনড্রাইভ বের করল এবং অত্যন্ত শান্ত গলায় বলল, স্যার, আমার তৈরি করা রিপোর্ট সিস্টেম থেকে ডিলিট হয়নি। এই যে পেনড্রাইভে ব্যাকআপ সহ পুরো রিপোর্ট। সে পেনড্রাইভটা প্রজেক্টরে লাগালো, আর চোখের পলকে পুরো স্ক্রিনে সেই চমৎকার রিপোর্টটা খুলে গেল, যা সে টানা ৩ রাত না ঘুমিয়ে তৈরি করেছিল। নিখুঁত ডেটা অ্যানালিসিস, মার্কেট প্রজেকশন, রিস্ক অ্যাসেসমেন্ট সবকিছু এতটাই নির্ভুল এবং এতটাই গভীর ছিল যে মিটিং রুমের রথী মহারথীরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। জহিরুল ইসলাম খুঁটিয়ে খুঁটিয়ে রিপোর্টটা দেখলেন। তারপর তিনি সামিরকে দেখলেন, এরপর তীক্ষ্ণ দৃষ্টিতে তারেককে দেখলেন। আর তারেকের চেহারা ঠিক সেই মুহূর্তে এমন ফ্যাকাশে হয়ে গেল যেন কেউ তার পায়ের তলা থেকে মাটি একটানে টেনে নিয়েছে। জহিরুল ইসলাম শুধু সন্তুষ্ট হয়ে এটুকু বললেন, সাবাস। আর বসের মুখ থেকে বেরোনো ওই একটি ছোট শব্দ সামিরের কাছে তার গত ৫ বছরের জমানো পোস্টের প্রথম শীতল প্রলেপ ছিল। কিন্তু তারেক মাহমুদ মোটেও এমন মানুষ ছিল না যে এত সহজে নিজের হার মেনে নেবে। সেই অপমানের দিনের পর সে মনে মনে কঠিন প্রতিজ্ঞা করল যে সামিরকে যে কোনো মূল্যে এই কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে তবেই সে শান্ত হবে। পরের কয়েক সপ্তাহে তারেক সামিরের বিরুদ্ধে একের পর এক জঘন্য চাল চালল। কখনো সে সামিরের ইম্পর্ট্যান্ট ফাইল গায়েব করিয়ে দিত, কখনো তার নামের ভুয়ো ইমেল থেকে ক্লায়েন্টদের কাছে ভুল তথ্য পাঠাত, কখনো এইচআরের কাছে গিয়ে মিথ্যে অভিযোগ করত যে সামির অফিসের ড্রেস কোড বা নিয়ম ঠিকমতো মানে না। আর প্রতিবার সামির একদম চুপচাপ সেই কঠিন পরিস্থিতি নিজের মতো করে সামলে নিত। প্রতিবার সে নিজের মেধা দিয়ে নিজেকে প্রমাণ করত, কিন্তু প্রতিবার তারেক একটা নতুন নোংরা চাল নিয়ে তার সামনে হাজির হতো। সেই কষ্টের দিনগুলোতে সারা আর সামিরের কথাবার্তা আগের চেয়ে অনেক বাড়তে শুরু করেছিল। তারা দুজন প্রায়ই সন্ধ্যায় অফিসের খোলা ছাদে দেখা করত, যেখানে চট্টগ্রামের ব্যস্ত আগ্রাবাদের কোলাহল দূর থেকে একটা ধীর তরঙ্গের মতো কানে শোনাত। সারা একদিন সন্ধ্যায় চিন্তিত মুখে জিজ্ঞেস করল, সামির, তুমি প্রতিদিন এত অপমান সহ্য করো, কখনো ক্লান্ত হও না? সামির দূরের জলমলে আলোর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সারা, ক্লান্তি মানুষের জীবনে তখন আসে যখন গন্তব্য দেখা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি আমার গন্তব্য এখনও স্পষ্ট দেখতে পাচ্ছি। সারা তার দিকে এক অদ্ভুত মুগ্ধ দৃষ্টিতে তাকাল, যেন সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে এই সাধারণ ছেলেটা ভেতর থেকে এতটা ভেঙে পড়ার পরও এতটা মজবুত কিভাবে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সন্ধ্যায় তাদের সেই সাক্ষাৎগুলো আরও দীর্ঘ হতে লাগল। সারা সামিরকে নিজের ব্যক্তিগত জীবনের অনেক কষ্টের কথা জানাল, কিভাবে তার প্রতিদিন এই অমূলক ভয় হতো যে চারপাশের মানুষ তার সাথে বন্ধুত্ব করে শুধুমাত্র তার বাবার অঢেল সম্পদের কারণে, কিভাবে তার চারপাশে সব সময় সুযোগ সন্ধানী মানুষের ভিড় থাকে, কিন্তু দিন শেষে সে নিজেকে খুব একা আর অসহায় মনে করে। আর সামির শুধু মন দিয়ে শুনল, শুধু তার কথাগুলো শুনল, অযাচিত কোনো মতামত না দিয়ে, বড়দের মতো কোনো উপদেশ না দিয়ে। আর সারার জীবনে প্রথমবারের মতো মনে হল যে কেউ একজন সত্যি সত্যি মন থেকে তার কথাগুলো শুনছে। কিন্তু এসব ঘনিষ্ঠতা তারেকের শকুনের নজর থেকে মোটেও লুকিয়েছিল না, এবং সে এই স্পর্শকাতর বিষয়টা নিজের স্বার্থের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিল। একদিন তারেক সোজা জহিরুল ইসলামের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের ভান করে বলল, স্যার, আমাকে আপনার সাথে একটা খুব জরুরি কথা বলতে হবে। সামিরের মতো একটা রাস্তার ছেলের আমাদের স্বনামধন্য কোম্পানিতে থাকাটা ঠিক নয়। সে আসলে সুযোগ বুঝে সারার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে।
আমার মন বলছে তার পেছনের উদ্দেশ্য মোটেও ভালো নয়। জহিরুল ইসলাম কথাটা শুনে এক মুহূর্তের জন্য চুপ হয়ে থামলেন। তার অভিজ্ঞ চেহারায় কোনো ভাবান্তর বা রাগ ছিল না, এবং তারপর তিনি খুব ধীর গলায় বললেন, আমি বিষয়টা দেখছি। সেই রাতে সামিরকে অফিসের ছুটির পর আটকে রাখা হল এবং জহিরুল ইসলাম তাকে সরাসরি নিজের কেবিনে ডাকলেন। সামিরের বুকের ভেতর তখন অদ্ভুত একটা ধুকপুকানি হচ্ছিল। সে জানত না যে আগামী কয়েক মিনিট তার ভাগ্যে কি নিয়ে আসবে। জহিরুল ইসলাম সরাসরি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সামির, সারার ব্যাপারে তোমার মনে আসলে কি আছে? সামির এক মুহূর্ত মাথা নিচু করে ভাবল, তারপর সেই একই শান্ত গলায় বলল, স্যার, সারা খুবই একজন ভালো মনের মানুষ। আমি কখনো তার পেছনের সম্পদ দেখিনি, আমি শুধু মানুষটাকেই দেখেছি। তবে আপনার যদি মনে হয় যে আমার এই কোম্পানিতে থাকা আপনাদের কারো জন্য সমস্যার কারণ হতে পারে, তাহলে আমি কাল থেকে এখানে আর আসব না। জহিরুল ইসলাম তাকে অত্যন্ত গভীর দৃষ্টিতে দেখলেন। এক দীর্ঘ নীরবতার পর তিনি প্রশান্ত গলায় বললেন, যাও, কাল ঠিক সময় অফিসে এসো। সামির বুক ভরে শ্বাস নিয়ে বাইরে বেরিয়ে এলো, এবং সে জানত না যে সেই কেবিনে বসে জহিরুল ইসলামের চোখে তখন এক অদ্ভুত তৃপ্তির দীপ্তি দেখা দিয়েছিল, যেন তিনি আজ এমন কিছু একটা দেখে ফেলেছেন যা তিনি অনেক বছর ধরে একজন যোগ্য উত্তরাসুরির মাঝে খুঁজছিলেন। পরের কয়েক মাসে সামিরের কঠোর পরিশ্রম দারুণ ফল দিতে শুরু করল। তার তৈরি করা একটি অসাধারণ মার্কেট অ্যানালিসিস রিপোর্ট কোম্পানিকে একটি কয়েক কোটি টাকার ক্ষতির হাত থেকে বাঁচাল। তার একটি ইনোভেটিভ আইডিয়া একটি নতুন প্রোডাক্ট লঞ্চকে এতটাই সফল করে তুলল যে পুরো কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ইসলাম এন্টারপ্রাইজের নাম নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। আর ধীরে ধীরে অফিসের মানুষজন তাকে আলাদা সম্মানের চোখে দেখতে শুরু করল। কিন্তু তারেকের ভেতরের ঈর্ষা আর ক্ষোভ আরও মারাত্মকভাবে বাড়তে লাগল। সে প্রতিদিন দেখছিল যে ছেলেটাকে সে প্রথম দিন থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, সে আজ তার চোখের সামনেই আরও উপরে উঠছে, এবং এই সত্যটা সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। ঠিক তখনই একদিন অফিসে এমন একটা বড় খবর এলো যা সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দিল। ইসলাম এন্টারপ্রাইজ একটি অনেক বড় ইন্টারন্যাশনাল ডিলের জন্য নেগোশিয়েট করছিল, একটি নতুন গ্লোবাল টেকনোলজি কোম্পানির সাথে, যারা পুরো এশিয়ায় তাদের ব্যবসার নেটওয়ার্ক ছড়াতে চাইছিল। আর এই মেগা ডিলের ভ্যালু ছিল প্রায় ৫,০০০ কোটি টাকা। খবরটা শুনে তারেকের চোখ লোভে চকচক করে উঠল। নিজের যোগ্যতা প্রমাণ করার এবং সামিরকে চিরকালের জন্য ধুলোয় মিশিয়ে পেছনে ফেলে দেওয়ার এটাই ছিল তার কাছে সবচেয়ে বড় একটা সুযোগ। সে জহিরুল ইসলামের সামনে গিয়ে প্রস্তাব রাখল, স্যার, এই বিশাল ডিল আমি নিজে হ্যান্ডেল করব। আমার কাছে ওদের আটকানোর পুরোপুরি স্ট্র্যাটেজি আছে। জহিরুল ইসলাম তার কথায় হ্যাঁ বলে দিলেন। কিন্তু সামিরের মনে সেই রহস্যময় ডিল নিয়ে কিছু একটা গভীর খটকা লাগছিল। সে রাতে নিজের ছোট্ট বাসায় ফিরে সেই ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যাপারে অনলাইনে রিসার্চ শুরু করল। তার পুরনো ল্যাপটপে রাতের পর রাত ঘণ্টার পর ঘণ্টা ডেটা দেখল। সেই কোম্পানির গত কয়েক বছরের ফিনান্সিয়াল হিস্ট্রি ঘেঁটে দেখল, তার ফাউন্ডারদের পুরনো ইন্টারভিউ পড়ল, এবং সে যত গভীরে গেল তার হৃৎস্পন্দন তত দ্রুত হতে লাগল। সেই কোম্পানির পেছনের প্রোফাইলে এমন কিছু লুকোনো ছিল যা সামিরকে রীতিমতো অস্থির করে তুলছিল। এমন কিছু ভয়ঙ্কর তথ্য যা বাইরে থেকে সহজে দেখা যেত না, কিন্তু ভেতর থেকে কোম্পানির সব কিছু ধ্বংস করে বদলে দেওয়ার মতো ছিল। আর সামির খুব ভালোভাবে জানত যে যদি এই ডিল ফাইনালাইজ হয়ে যায়, তাহলে ইসলাম এন্টারপ্রাইজের জন্য এর পরিণতি খুব ভয়াবহ হবে। সে পরের দিন সকালে জহিরুল ইসলামের সাথে দেখা করার জন্য জরুরি সময় চাইল, কিন্তু তারেক তাকে কেবিনের মাঝপথেই আটকে দিল। স্যার এখন খুব বিজি আছেন, তোমার মতো জুনিয়রদের ফালতু কথার জন্য উনার সময় নেই। সামির উপায় না দেখে সারাকে মেসেজ করল, আমাকে এক্ষুনি তোমার বাবার সাথে দেখা করতে হবে, খুব জরুরি। সারা সাথে সাথে জবাব দিল, কেন, কি এমন হয়েছে? সামির লিখল, যে ৫,০০০ কোটি টাকার ডিলটা হচ্ছে তাতে খুব বড় কোনো গণ্ডগোল আছে। সারা মেসেজটা দেখে এক মুহূর্তের জন্য থামল। তারপর সে লিখল, কাল ঠিক সকাল ৮টায় তুমি আমাদের বাড়িতে চলে এসো। সেই রাতে স্বামীর উত্তেজনায় এক ফোঁটাও ঘুমায়নি। সে সারা রাত জেগে তার ডেস্কে বসে রিপোর্ট তৈরি করতে থাকল, একটা একটা করে ডেটা পয়েন্ট নিখুঁতভাবে ভেরিফাই করতে থাকল, প্রতিটি নাম্বার বারবার ডাবল চেক করতে থাকল। কারণ সে জানত যে আগামীকাল সে যে সত্যটা বলতে যাচ্ছে তা পুরো অফিসকে ভূমিকম্পের মতো নাড়িয়ে দেবে,
সকাল ৮টায় যখন স্বামীর জহিরুল ইসলামের সামনে বসল এবং সে সেই ফাইলের রিপোর্টটা খুলল, জহিরুল ইসলামের অভিজ্ঞ চেহারা ধীরে ধীরে আতঙ্কে বদলাতে লাগল। যে কোম্পানি তাদের সাথে এত বড় ডিল করতে এসেছিল সেটা আসলে একটা ভুয়ো শেল কোম্পানি ছিল, যারা তাদের সবচেয়ে বড় কম্পিটিটরের হয়ে প্রক্সি কাজ করছিল। এই ডিলের ফাঁদে পা দিলে ইসলাম এন্টারপ্রাইজের সমস্ত কোর টেকনোলজি এবং ট্রেড সিক্রেটস চিরতরে বাইরে চলে যেতে বসেছিল। জহিরুল ইসলাম রিপোর্টটা পড়তে পড়তে একটা বড় দীর্ঘশ্বাস নিলেন। স্বামীর, এই ভয়ঙ্কর তথ্যটা তুমি কখন বের করলে? স্বামীর বিনীতভাবে বলল, গত সারা রাত ধরে স্যার। জহিরুল ইসলাম মুগ্ধ হয়ে তাকে দেখলেন এবং বললেন, তুমি আজ না থাকলে ইসলাম এন্টারপ্রাইজ চিরতরে ধ্বংস হয়ে যেত। ঠিক তখনই তারেক সেখানে ফাইল হাতে এসে ফাজির হল। তাকে দেখা মাত্রই জহিরুল ইসলামের চোখে এক ভয়ানক শীতলতা নেমে এল। তারেক, এই ডিল আমি এক্ষুনি ক্যান্সেল করছি। তারেকের হাসিখুশি চেহারা ১ সেকেন্ডে ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু স্যার, আমি এই ডিলের জন্য এত পরিশ্রম করলাম, এই ডিল। জহিরুল ইসলাম তাকে মাঝপথে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বললেন, যে পরিশ্রমে তিলমাত্র সততা থাকে না সেটাকে পরিশ্রম বলে না, তাকে জুয়া বলে। তারেকের রাগান্বিত নজর সোজা স্বামীরের দিকে গেল, সেই নজর যার মধ্যে জ্বলন্ত আগুন ছিল, চরম ঘৃণা ছিল, এবং সে তখনই মনে মনে প্রতিজ্ঞা করল যে এবার সে স্বামীরকে সরাসরি আঘাত করবে। সেই সন্ধ্যায় তারেক অফিস থেকে বেরোনোর সময় সামিরকে লিফটের কাছে থামাল এবং চাপা গলায় শাসিয়ে বলল, বুঝতে পারছ তো তুমি কি করেছ? তুমি এই লেভেলের এখানকার ন। যত তাড়াতাড়ি এই সত্যিটা বুঝে যাবে তোমার জন্য তত ভালো। সামির একটু না থেমে না ঘুরেই শান্ত কণ্ঠে শুধু এটুকু বলল, সেটা সময় হলে দেখি। আর এই দুটি ছোট শব্দই সেই রাতে তারেকের অহংকারী বুকে বিষাক্ত কাঁটার মতো বিঁধেতে থাকল। অন্যদিকে সারার বাড়িও সামিরকে নিয়ে কিছু একটা দ্রুত বদলাচ্ছিল। সে একা বসে সামিরের কথা ভাবত, তার সেই শান্ত গভীর চোখ যা কখনো কোনো ক্ষমতাশালীকে ভয় পেত না, তার সেই স্পষ্ট গলা যা যে কোনো পরিস্থিতিতে সবসময় সত্যি কথা বলত। আর একদিন সে সাহস করে সামিরকে জিজ্ঞেস করল, তুমি কি জীবনে কখনো কাউকে সত্যি ভালোবেসেছ? সামিরের চোখে এক মুহূর্তের জন্য বেঈমান রিয়ার চেহারা ভেসে উঠল, সেই বুক ফাটা কষ্ট, সেই বর্ষার রাত, সেই স্টেজের নিচে পড়ে থাকা লাল গোলাপ। কিন্তু সে হাসতে হাসতে খুব স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, বেসেছিলাম, কিন্তু হয়তো সেটা আসলে ভালোবাসা ছিল না, সেটা জীবনের একটা কঠিন পরীক্ষা ছিল, যেটাতে আমি একেবারেই একা ছিলাম। সারা তাকে এক অদ্ভুত গভীর দৃষ্টিতে দেখল এবং আর কিছু বলল না, কিন্তু তাদের সেই নীরবতার মাঝে না বলা অনেক কিছু লুকিয়েছিল। আর ঠিক তারপর এমন একটা চমকপ্রদ দিন এলো যার সামান্যতম আন্দাজ অফিসের কারও ছিল না। ইসলাম এন্টারপ্রাইজে একজন অত্যন্ত শক্তিশালী নতুন ইনভেস্টর আসতে চলেছিল, এমন একটা নাম যা বর্তমান কর্পোরেট ইন্ডাস্ট্রিতে অনেক বড় এবং প্রভাবশালী, এবং সেই ইনভেস্টরের কোম্পানির নাম ছিল SA ইনোভেশনস, যার সম্পর্কে মার্কেটে শুধু এটুকু গুজব জানা ছিল যে এই কোম্পানিটি খুব ইয়াং এবং খুব পাওয়ারফুল কোনো একজন মানুষের, যার আসল চেহারা আজ পর্যন্ত কেউ স্বচক্ষে দেখেনি। তারেক যখন এই খবরটা শুনল তখন তার ধূর্ত চোখ লোভে চকচক করে উঠল। সে ভাবল এটাই তার জীবনের সেরা সুযোগ। যদি সেই নতুন ইনভেস্টরকে কোনোভাবে নিজের পক্ষে টেনে আনতে পারে, তাহলে জহিরুল ইসলাম এবং ওই রাস্তার ছেলে সামির দুজনকেই একসাথে এই কোম্পানি থেকে শেষ করা যেতে পারে। সে SA ইনোভেশনসের সাথে ইমেলে কন্ট্যাক্ট করল। একটা মিটিং চাইল এবং খুব দ্রুত জবাব এলো। মিটিং হবে আগামী সোমবার আমাদের হেড অফিসে। তারেক আনন্দে আত্মহারা ছিল, প্রচণ্ড খুশি। সোমবার সকালে তারেক মাহমুদ তার ওয়ার্ড্রোবের সবচেয়ে দামি স্যুটটা পরল, গাঢ় নীল ইটালিয়ান সিল্ক ফ্যাব্রিক, যা সে গত মাসে ব্যাংকক থেকে একটা বড় মল থেকে কিনেছিল। নিজের রোলেক্স ঘড়ির চমক আলোতে নেড়ে চেড়ে দেখল, আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চুল ঠিক করল এবং মনে মনে নিজেকে বোঝাল যে আজকের এই দিনটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় দিন। সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডাকল এবং কড়া গলায় বলল, ডিলের প্রেজেন্টেশন রেডি তো? সবকিছু একদম পারফেক্ট হতে হবে। SA ইনোভেশনসের লোকজন অনেক বড় মাপের, কথাটা মাথায় রেখো, বুঝলে? অ্যাসিস্ট্যান্ট ভয়ে মাথা নাড়ল এবং তারেক নিজের দামি গাড়িতে বসে সেই ঠিকানার দিকে রওনা দিল যা তাকে মিটিংয়ের জন্য কনফার্মেশন ইমেলে দেওয়া হয়েছিল। ঠিকানাটা ছিল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি অত্যাধুনিক উঁচু গ্লাস বিল্ডিংয়ের ৭ম তলা, SA ইনোভেশনসের চট্টগ্রাম হেড অফিস। তারেক যখন সুসজ্জিত লবিতে পৌঁছল, সে অবাক হয়ে দেখল যে জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অভিজাত,
মিনিমালিস্ট ইন্টিরিয়ার ডিজাইন, বড় বড় কাঁচের জানালা, যেখান থেকে পুরো চট্টগ্রাম শহরের স্কাইলাইন দেখা যেত। রিসেপশনিস্ট তাকে সম্মান দেখিয়ে বসতে বলল এবং মিষ্টি হেসে বলল, স্যার, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমাদের মাননীয় চেয়ারম্যান এখন একটা ইন্টারন্যাশনাল কলে আছেন। তারেক নিজের ঘড়ি দেখল, ঠিক সকাল 10টা বাজছিল। সে মনে মনে অবাক হয়ে ভাবল, চেয়ারম্যান, তার মানে ওই বিশাল কোম্পানির মালিক নিজেই তার সাথে দেখা করতে আসছেন? এটা তো তার জন্য আরও বড় সুখবর। সে নিজের টাইটা আরেকবার ঠিক করল, প্রেজেন্টেশন ফোল্ডারটা খুলে আরেকবার চোখ বুলিয়ে নিল এবং নার্ভাস হয়ে অপেক্ষা করতে লাগল। 10 মিনিট কাটল, তারপর 15 মিনিট, আর ঠিক তখনই সেই লম্বা করিডোরের অপর প্রান্ত থেকে ভারী জুতোর পায়ের শব্দ ভেসে এল। তারেক চোখ তুলে তাকাল এবং সে যা দেখল তার জন্য সে কোনোদিনও একেবারেই প্রস্তুত ছিল না। সামনের লম্বা করিডর থেকে রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছিল সামির আহমেদ। সেই পুরনো মলিন টি-শার্টে নয়, আজ সে একটা ব্র্যান্ডের সাদা ফর্মাল শার্ট এবং ডার্ক ট্রাউজার্সে ছিল। চেহারায় সেই একই শান্ত প্রশান্তি, চোখে সেই একই দুর্বোধ্য গভীরতা। তবে আজ তার সাথে স্যুট পরা দুজন মানুষ ছিল, যারা ঠিক তার পেছন পেছন প্রোটোকল মেনে আসছিল। তাদের হাতে লেটেস্ট ট্যাবলেট এবং কিছু ফাইল ছিল। আর রিসেপশনিস্ট দ্রুত উঠে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলল, স্যার, আপনার গেস্ট এসে গেছেন। তারেকের বুকের শ্বাস আটকে গেল। তার মস্তিষ্ক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিল। সামির এখানে কি করছে? এও কি কোম্পানির কোনো ছোটখাটো কাজে এখানে এসেছে? কিন্তু সে কিছু ভেবে ওঠার আগেই সামির সরাসরি তার সামনে এসে দাঁড়াল এবং সে আত্মবিশ্বাসের সাথে হাত বাড়িয়ে দিল। তারেক সাহেব, ওয়েলকাম টু মাই অফিস। আমি সামির আহমেদ, এসএ ইনোভেশনসের ফাউন্ডার এবং চেয়ারম্যান। সেই এক মুহূর্তে তারেক মাহমুদের পুরো সাজানো দুনিয়াটা যেন কেউ উল্টে দিল। তার ঘামে ভেজা হাতে ধরা প্রেজেন্টেশন ফোল্ডারটি ধীরে ধীরে তার অবশ আঙুল থেকে খসে ফ্লোরে পড়তে লাগল। তার দামি ইটালিয়ান স্যুটে ভয়ের ঘাম জমতে লাগল। তার মুখের রং এমনভাবে ফ্যাকাশে হয়ে গেল যেন কেউ এক পলকে তার শরীর থেকে সমস্ত শক্তি ছিনিয়ে নিয়েছে। আর সামিরের চোখে না কোনো রাগ ছিল, না কোনো প্রতিশোধের নেশা, শুধু একটা শান্ত বিজয়ের হাসি ছিল, যা তারেককে ভেতর পর্যন্ত কাঁপিয়ে নাড়িয়ে দিচ্ছিল। সামির অত্যন্ত শান্ত গলায় বলল, আসুন, ভেতরে গিয়ে বসি। বিশাল কনফারেন্স রুমে দুজন মুখোমুখি বসল। তারেকের অবস্থা তখন ঠিক এমনই ছিল, যেমনটা একজন চরম অহংকারী মানুষের হয়, যখন সে হঠাৎ করে জানতে পারে যে যাকে সে সবচেয়ে ছোট আর নিচু ভেবেছিল, সে আসলে তার চেয়ে 1000 গুণে সবচেয়ে বড় ছিল। তার হাত থরথর করে কাঁপছিল, তার গলা ভয়ে জড়িয়ে যাচ্ছিল। তারেক সোত্রে গলায় বলল, সামির, তুমি এই এসএ ইনোভেশনসের? সামির তাকে মাঝপথে থামাল না, শুধু তাকে নিজের বোকামিটা বলতে দিল। তারপর শান্তভাবে শুধু বলল, হ্যাঁ। একটি ছোট শব্দ, কিন্তু ওই একটি শব্দেই সেই সমস্ত দম্ভের উত্তর লুকিয়েছিল যা তারেক কখনো কল্পনাও করতে পারেনি। সামির টেবিলের উপর রাখা মিনারেল ওয়াটারের বোতলটা তারেকের দিকে এগিয়ে দিয়ে হেসে মুখে বলল, একটু জল খান। এটা ঠিক সেই একই কাজ ছিল যা তারেক অফিসে প্রতিদিন সামিরকে দিয়ে জোর করে করাত। আরে ছেলে, আমার জন্য জল নিয়ে আয়। কিন্তু আজ এই জল তারেকের নিজের জন্য ছিল। আর এবার সামির এটা তাকে অপমানের জন্য নয়, বরং নিজের মহানুভবতা থেকে করেছিল। আর সম্ভবত এটাই তারেকের জন্য সবচেয়ে বড় আর কঠিন জবাব ছিল। কনফারেন্স রুমে এক দীর্ঘ অস্বস্তিকর নীরবতা ছেয়ে রইল। তারপর সামির ধীর গলায় বলতে শুরু করল, তারেক সাহেব, আমি আপনার মতো মানুষের সাথে কোনো ডিল করতে প্রস্তুত নই, এবং এর কারণ আপনি নিজে খুব ভালো করে জানেন। তারেক লজ্জায় কিছুই বলতে পারল না। সামির নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। সে তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করল এবং গম্ভীর গলায় বলল, আজকের এই মিটিং এখানেই শেষ হচ্ছে। তারেক ওই বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুমে একা বসে রইল। তার সামনে টেবিলের ওপর রাখা ছিল সেই প্রেজেন্টেশন যা সে এত রাত জেগে খেটে তৈরি করেছিল। কিন্তু এখন সেটা তার কাছে মূল্যহীন কাগজের টুকরো ছাড়া আর কিছুই ছিল না।
সেই সন্ধ্যায় যখন তারেক ইসলাম এন্টারপ্রাইজের অফিসে ব্যর্থ হয়ে ফিরে গেল, সে দেখল যে জহিরুল ইসলামের কেবিনে এখনও আলো জ্বলছে এবং সামির সেখানে আগে থেকেই রিল্যাক্স মুডে উপস্থিত ছিল। জহিরুল ইসলাম তারেককে গম্ভীর স্বরে ডাকলেন, এসো তারেক, ভেতরে এসে বসো। তারেক কাঁপতে কাঁপতে বসল। তার ভীত নজর সামিরের দিকে ছিল, যে জানালার কাছে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল। সে বাইরের শহরের দিকে তাকিয়েছিল। জহিরুল ইসলাম কঠোর গলায় বললেন, তারেক, আমি আজ জানতে পারলাম যে তুমি ইচ্ছা করে সামিরের ফাইল সিস্টেম থেকে ডিলিট করিয়েছিলে, ওর ক্লায়েন্টদের মিথ্যে ইনফরমেশন দিয়েছিলে আর ওর ব্যাপারে আমার কান ভাঙিয়েছিলে। এসব নোংরামি কেন? তারিকের কাছে এর কোনো জবাব ছিল না। জহিরুল ইসলাম আরও রেগে গিয়ে বললেন, আর তুমি এসএ ইনোভেশনসের সাথে একা ডিল করার চেষ্টা করেছ, আমাকে বিন্দুমাত্র না জানিয়ে। কেন? তারিকের মুখ পুরোপুরি বন্ধ ছিল। তখনই জহিরুল ইসলাম টেবিলের ওপর একটা টাইপ করা কাগজ রাখলেন। এটা তোমার রেজিগনেশন লেটার, চুপচাপ এতে সাইন করো। তারেক কাঁপতে কাঁপতে কলম দিয়ে সেই কাগজটা তুলে নিল। তার করুণ চোখ সামিরের দিকে গেল। সামির জানালা থেকে ঘুরে তার দিকে তাকাল। তার চোখে না কোনো রাগ ছিল, না কোনো জেতার অহংকার, শুধুই এক গভীর প্রশান্তি ছিল। এবং সে শুধু এটুকু বলল, তারেক সাহেব, আপনি নিজে যা বুনেছেন আজ তাই কাটছেন। এটাই আসলে জীবন। তারেক সাইন করল এবং মাথা নিচু করে চিরতরে বাইরে বেরিয়ে গেল। তার যাওয়ার পর কেবিনে বেশ কিছুক্ষণ এক দীর্ঘ নীরবতা বিরাজ করতে লাগল। জহিরুল ইসলাম সামিরকে দেখলেন এবং অবাক হয়ে বললেন, সামির, এবার আমাকে একটা কথার জবাব দাও। তুমি এত বড় এসএ ইনোভেশনস এক চেয়ারম্যান, তোমার এত বড় বিশাল কোম্পানি, তারপরেও আমার এখানে সামান্য এন্ট্রি লেভেলে চাকরি করতে এলে কেন? এসব লুকোচুরি কি ছিল? সামির একটা দীর্ঘশ্বাস নিল। সেই সত্য বলার মুহূর্তটা অবশেষে চলে এসেছিল, যার কথা সে অনেক ভেবেছিল। সে জহিরুল ইসলামের সামনে সোফায় বসে বলতে শুরু করল, স্যার, যখন আমি এসএ ইনোভেশনস তৈরি করি তখন আমার বয়স ছিল মাত্র ২২ বছর। একটা ছোট্ট কোডিং প্রজেক্ট থেকে আমার শুরু হয়েছিল, তারপর একটা স্টার্টআপ, তারপর বড় ইনভেস্টমেন্ট, তারপর একের পর এক এগোতে এগোতে মাত্র ৩ বছরে সেই কোম্পানি ১,০০০ কোটি টাকার বিশাল কোম্পানি হয়ে গেল। কিন্তু ওই ৩ বছরে আমি খুব কাছ থেকে দেখেছি যে আমার চারপাশে যারা ছিল তারা আমার সাথে নয়, বরং আমার টাকার সাথে ছিল। আমার ভালোবাসার রিয়া, যাকে আমি নিজের শ্বাসের চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলাম, সেও একই জঘন্য কাজ করেছে। সে এমন একজন মানুষকে নিজের জন্য বেছে নিয়েছিল যে বাইরে থেকে অনেক ধনী ছিল, যে লোক দেখানো শো অফে বড় ছিল। আর যে রাতে সে স্টেজে সবার সামনে ফয়সলের হাত ধরেছিল, ঠিক সেই রাতেই আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো আমি এতদিন মানুষদের খুব ভুলভাবে বিচার করছিলাম। জহিরুল ইসলামের দৃষ্টি গভীর হয়ে উঠল। সামির বলল, স্যার, আমি সেই রাতেই একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরের বার আমি এমন এক দুনিয়ায় যাব যেখানে আমার নাম আগে পৌঁছায়নি, যেখানে আমার জমানো সম্পদ দেখা যাবে না, আর আমি শূন্য থেকে শুরু করে দেখব যে মানুষ আসলে কেমন হয়, কে আমাকে দুর্বল ভেবে অপমান করে, কে বিপদে আমার পাশে দাঁড়ায়, আর কে কোনো কারণ ছাড়াই আমার সাথে ভালো আচরণ করে। জহিরুল ইসলামের অভিজ্ঞ চেহারায় এক গভীর উপলব্ধির রেখা ফুটে উঠল। সামির আরও বলল, আর আপনার কোম্পানিতে এসে আমি ঠিক তারেকের মতো মানুষ পেয়েছি, যে ক্ষমতা দেখলে কুকুরের মতো মাথা নত করে আর দুর্বলতা দেখলে নির্মমভাবে দমিয়ে রাখে। আর আমি আপনার মতো মহান মানুষও পেয়েছি, যিনি একজন অচেনা সাধারণ ছেলেকে শুধু এই কারণে এত বড় সুযোগ দিয়েছেন কারণ সে রাস্তার মোড়ে আপনার মেয়ের সাহায্য করেছিল, ছেলেটা কে সেটা না জেনেই। জহিরুল ইসলামের চোখ আবেগে জলে ভরে এলো। তিনি একজন অনেক বড় বিজনেসম্যান ছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি শুধুই একজন আবেগপ্রবণ বাবা ছিলেন, যিনি নিজের ছেলের মতো একটা ছেলের জীবনের গল্প শুনছিলেন। তিনি ধরা গলায় বললেন, সামির, তুমি অল্প বয়সে অনেক বড় কথা বলেছ, কিন্তু আমার মনে একটা প্রশ্ন। সারা? সামির থামল। তার চেহারায় প্রথমবারের মতো অন্যরকম একটা ভালোবাসার কোমলতা ফুটে উঠল। স্যার, সারা আমাকে কখনো আমার টাকা দিয়ে বিচার করেনি। আমি যেমন সাধারণ ছিলাম সে আমাকে ঠিক সেভাবেই দেখেছিল। আর সম্ভবত এটাই আমার জীবনে প্রথমবার ছিল যখন কেউ আমাকে একজন সাধারণ মানুষের মতো ভালোবেসে দেখেছিল, চেয়ারম্যানের মতো নয়। জহিরুল ইসলাম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর উঠে দাঁড়ালেন। সামিরের কাঁধে পরম মমতায় হাত রাখলেন এবং বললেন,
বাবা, তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ, কিন্তু যে মজবুত মানুষ ঝড়ের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সুন্দর সকাল কেবল তার জন্যই হয়। সেই সন্ধ্যায় যখন সামির অফিস থেকে বেরোল, তখন বিশাল লবিতে সারা দাঁড়িয়েছিল। তার চোখে অসংখ্য প্রশ্ন ছিল। বাবা আমাকে সবকিছু জানিয়েছেন, তুমি এসএ ইনোভেশনসের চেয়ারম্যান? সামির হালকা হেসে বলল, হ্যাঁ। সারা এক মুহূর্ত তাকে অবাক চোখে দেখল, তারপর বলল, তাহলে সেই রাতে যখন তুমি আমাকে রাস্তার ওপর বাঁচিয়েছিলে, তখনও কি তুমি এত বড় চেয়ারম্যান ছিলে? সামির বলল, না, সেই রাতে আমি শুধুই তোমার জন্য একজন মানুষ ছিলাম। সারার চোখ জলে ভরে এলো। সে আস্তে করে অভিমানী সুরে বলল, এতদিন তুমি একবারও আমাকে আসল কথাটা বলনি। সামির বলল, যদি বলতাম তাহলে তুমি হয়তো আমাকে সেভাবে দেখতে না, যেভাবে এখন দেখো। তারা দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চট্টগ্রামের মিষ্টি সন্ধ্যা তাদের চারপাশে ছড়িয়ে পড়েছিল। দূরে কোথাও সাগরের ঢেউয়ের মৃদু আওয়াজ আসছিল, এবং সেই জাদুকরী নীরবতায় এমন সব কিছু বলা হয়ে গিয়েছিল যা কোনো শব্দ দিয়ে বলা সম্ভব ছিল না। পরের কয়েক সপ্তাহে সামির এবং সারার দেখা সাক্ষাৎ আর শুধু অফিস পর্যন্ত সীমাবদ্ধ রইল না। তারা দুজন প্রায়ই একসাথে হাঁটত, একসাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত, এবং জহিরুল ইসলাম দূর থেকে তা দেখতেন আর তৃপ্তিতে হাসতেন। কিন্তু এসব সুখের মাঝেই একদিন হঠাৎ একটা পুরনো খবর এলো, যা সামিরকে কিছুটা নাড়িয়ে দিল। রিয়ার ফোন এসেছিল। সে অনেকক্ষণ পর ফোন ধরল। অপর প্রান্ত থেকে রিয়ার কান্না মিশ্রিত গলা ভেসে এলো, সামির, আমাকে একবার তোমার সাথে দেখা করতে হবে। সামির চুপ রইল। রিয়া কাঁদতে কাঁদতে বলল, ফয়সাল আমাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে গেছে। ও বলেছে আমি নাকি ওর স্ট্যাটাস লেভেলের নই। সামির, এই দুনিয়ায় তুমিই শুধু আমার জন্য সাচ্চা ছিলে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। স্বামীর একটা দীর্ঘশ্বাস নিল। তার মনে সেই পুরনো কষ্টের রাতের কথা মনে পড়ে গেল। সেই মাটিতে ফেলা গোলাপ, সেই স্টেজ, সেই করতালি। কিন্তু সে খুব শান্ত গলায় বলল, রিয়া, আমি খুশি যে তুমি এখন ঠিক আছো, কিন্তু জীবনের কিছু দরজা একবার বন্ধ হয়ে গেলে তার কক্ষনো খোলে না। রিয়া অনুনয় করে বলল, স্বামীর, প্লিজ আমাকে জীবনের শেষ একটা সুযোগ দাও। স্বামীর আস্তে করে বলল, রিয়া, তুমি সেই সুযোগটা 5 বছর আগেই নিজে বেছে নিয়েছিলে। এখন এটা আমার সুযোগ, নিজের খেয়াল রেখো। আর সে চিরকালের জন্য ফোনটা রেখে দিল। সেই রাতে স্বামীর নিজের ছাদে বসেছিল। আকাশে তারা জ্বলছিল, আর প্রথমবারের মতো তার মনে হল যে তার বুকের ওপরের ওই বিশাল বোঝাটা, যা 5 বছর ধরে তাকে কষ্ট দিচ্ছিল, তা আজ পুরোপুরি নেমে গেছে। কিন্তু তার এই গল্প এখনও শেষ হয়নি। পরের দিন এমন একটা যুগান্তকারী খবর আসতে চলেছিল যা পুরো মিডিয়া এবং ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেবে। এসএ ইনোভেশনসের নাম প্রথমবারের মতো পাবলিকলি অ্যানাউন্স হতে চলেছিল, আর এর সাথে সাথে শামির আহমেদের আসল চেহারা, যাকে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে কেউ চিনত না, তা প্রথমবারের মতো সবার সামনে টিভিতে আসতে চলেছিল। পরের দিন সকালে দেশের সবচেয়ে বড় বিজনেস নিউজ চ্যানেলে একটা ব্রেকিং নিউজ এলো, যা এক ঝটকায় পুরো ব্যবসায়ী ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিল। টিভির স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ছিল, এসএ ইনোভেশনসের সবচেয়ে বড় রহস্য ফাঁস, দেশের সবচেয়ে ইয়াং বিলিয়নার কে। আর তার ঠিক নিচে শামির আহমেদের একটা স্পষ্ট ছবি ছিল, সেই একই শান্ত চেহারা, সেই একই আত্মবিশ্বাসী গভীর চোখ। কিন্তু আজ ওই ছবিটা কোনো সাধারণ রাস্তার ছেলের ছিল না। আজ ওই ছবিটা দেশের সবচেয়ে আলোচিত এবং সফল ইয়াং অন্ত্রপ্রেনিয়রের ছবি ছিল। নিউজ অ্যাঙ্কার বেশ জোর গলায় বলছিল, মাত্র 24 বছর বয়সে এসএ ইনোভেশনস প্রতিষ্ঠা করা শামির আহমেদ আজ দেশের সবচেয়ে ইয়াং সেলফ মেড বিলিয়নার হয়ে উঠেছেন। এদের কোম্পানির বর্তমান ভ্যালুয়েশন আজ হাজার হাজার কোটি টাকা পার হয়ে গেছে, এবং সবচেয়ে অবাক করার মতো রোমাঞ্চকর বিষয় হল, এই নামটিকে আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কেউ দেখেনি। এই বিস্ময়কর মানুষটি গত 2 বছর ধরে নিজের আসল পরিচয় লুকিয়ে একজন অতি সাধারণ এমপ্লয়ির মতো অন্যের অফিসে কাজ করছিলেন। চট্টগ্রামের প্রতিটি বড় অফিসে, প্রতিটি কর্পোরেট মিটিং রুমে, প্রতিটি বিলাসবহুল বিজনেস ক্লাবে সেদিন একটাই নাম চলছিল, সামির আহমেদ।
আর সেই সকালে ইসলাম এন্টারপ্রাইজের অফিসে যখন এই খবর পৌঁছল, তখন পুরো ফ্লোরের পরিবেশটাই বদলে গেল। যেসব মানুষ সামিরকে কোনায় বসা ফালতু ছেলেটা বলে ডাকত, যেসব মানুষ তার ফাইল তুলে নিয়ে হাসাহাসি করত, যেসব মানুষ লিফটে তার সাথে দাঁড়াতে অপমান বোধ করত, তারা সবাই একে একে টিভি স্ক্রিনের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল এবং তাদের মুখ থেকে ভয়ে একটা শব্দও বেরোচ্ছিল না। অফিসের ক্যাফেটেরিয়ায় একটা গ্রুপ বসেছিল, ৩-৪ জন সিনিয়র এমপ্লয়ি যারা সব সময় সামিরের ব্যাপারে আড়ালে খারাপ কথা বলত। তাদের মধ্যে একজন ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, ইয়ার, এ তো সেই সামির না যে আমাদের সাথেই কাজ করত। দ্বিতীয়জন ভয় পেয়ে ঢোক গিলে বলল, হ্যাঁ ভাই, হুবহু সেই ছেলেটা যাকে আমরা গত মাসের মিটিংয়ে একটা কথাও বলতে দেইনি। তৃতীয়জনের চেহারা পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। আর ওই দিনের কথা মনে আছে, যখন আমরা ওর লাঞ্চ টেবিল ছেড়ে উঠে এসেছিলাম এই কথা বলে যে আমরা বড় লোকের সাথে লাঞ্চ করি? চতুর্থজন শুধু কপালে হাত দিয়ে এটুটু বলল, ভগবান, এবার আমাদের বাঁচাও। অন্যদিকে তারেক মাহমুদ নিজের বাড়িতে ছিল। রেজিগনেশনের পর সে লজ্জায় আর কোনো অফিসে যায়নি। সে নিজের জন্য নতুন চাকরি খুঁজছিল, নতুন কন্ট্যাক্ট বানাচ্ছিল। আর ওই সকালে যখন সে টিভিতে এই নিউজ দেখল, তখন তার হাত থেকে টিভির রিমোট মাটিতে পড়ে গেল। সে টিভির স্ক্রিনে সামিরের বড় ছবি দেখল, সেই একই চেহারা যাকে সে প্রতিদিন গালি দিয়ে অপমান করেছিল, সেই মানুষটি যাকে সে কোনার ছেলেটা বলে তাচ্ছিল্য করত, সেই ছেলেটা যাকে সে বলেছিল তুমি এখানের ন। আজ সেই মানুষটি দেশের সবচেয়ে বড় ইয়াং বিলিয়নেয়ার। তারেকের হাত ভয়ে কাঁপতে লাগল। সে সঙ্গে সঙ্গে তার ফোনটা তুলে নিল এবং সামিরকে কল করল। ১ বার, ২ বার, ৩ বার, কিন্তু প্রতিবার সেই একই রেকর্ড করা জবাব এলো, এই নম্বরটি এখন ব্যস্ত আছে। সে মেসেজ করল, সামির, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি খুব ভুল ছিলাম। কিন্তু সেই মেসেজ ডেলিভার হলেও কখনো রিড হল না। সেই সকালে সামির এসএ ইনোভেশনসের চট্টগ্রাম হেড অফিসে ছিল। আজ সে প্রথমবারের মতো নিজের আসল চেয়ারম্যানের চেয়ারে বসেছিল, ওই বিশাল গ্লাস অফিসে, যেখান থেকে পুরো চট্টগ্রামের স্কাইলাইন দেখা যেত। তার সামনে তার পুরো টপ লেভেল টিম ছিল, তার লয়াররা ছিল, তার সিএফও ছিল, এবং সবার নজর সম্মানের সাথে তার দিকেই ছিল। সামির সেই দামি চেয়ারে বসে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস নিল। সে জানালা দিয়ে বাইরের নীল আকাশের দিকে তাকাল। চট্টগ্রামের সেই সরু গলিগুলো দূর থেকে আবছা দেখা যাচ্ছিল, যেখানে সে অনেক কষ্টে বড় হয়েছিল। সেই পুরনো সাইকেল, সেই ভাঙা ঘড়ি, সেই একবেলার খাবার, সবকিছু তার চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠল এবং তার চোখ আবেগে জলে ভরে গেল। কিন্তু এবার এই চোখের জল কোনো কষ্টের ছিল না। এই জল ছিল সেই কঠিন সফরের, যা সে একা লড়াই করে পাড়ি দিয়েছিল। তখনই তার পিএ এসে বিনয়ের সাথে বলল, স্যার, জহিরুল ইসলামের কল। সামির সাথে সাথে কল ধরল। জহিরুল ইসলামের হাসি খুশি গলা শোনা গেল, সামির বাবা, আজ পুরো ইন্ডাস্ট্রি শুধু তোমার কথা বলছে, আমি আজ ভীষণ গর্বিত। সামির বিনয়ের সাথে বলল, স্যার, এসব শুধু আপনাদের দোয়ার কারণে হয়েছে, আপনি কিছু না জেনেই আমার উপর ভরসা করেছিলেন। জহিরুল ইসলাম বললেন, বাবা, আজ সন্ধেই তুমি আমাদের বাড়িতে এসো, সারাও তোমার জন্য অপেক্ষা করছে। সামিরের মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল। জি স্যার, আমি আসব। সেই দিন দুপুরে সামিরের কাছে আরও একটা কল এলো। সেই পুরনো নম্বরটা সে চিনতে পারল, রিয়ার নম্বর ছিল। সে এক মুহূর্ত স্ক্রিনের দিকে দেখল, তারপর ফোনটা রিসিভ না করে রেখে দিল। কিন্তু তখনই তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। সে তার পিএকে ডেকে বলল, একটা কাজ করো, রিয়া চৌধুরী, যিনি আমাদের টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তার কোম্পানিকে একটা অফিসিয়াল লেটার পাঠাও। পিএ জিজ্ঞেস করল, কি লিখব স্যার? সামির মুচকি হেসে বলল, শুধু এটুকু লেখো, এসএ ইনোভেশনস তাদের কোম্পানিতে কোনোভাবেই ইনভেস্ট করতে আগ্রহী নয়। এটা কোনো আক্রোশ বা প্রতিশোধ ছিল না, এটা শুধু একটা অতীত জীবনের দরজা ছিল, যা সামির চিরকালের জন্য বন্ধ করে দিচ্ছিল। সন্ধ্যায় যখন সামির ইসলামদের বাড়িতে পৌঁছাল, সেটা একটা অনেক বড় রাজকীয় বাংলো ছিল। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার সমুদ্রের ধারে, যেখানে সন্ধ্যার বাতাসে সাগরের নোনতা গন্ধ ভাসছিল। জহিরুল ইসলাম মেন দরজার কাছেই হাসিমুখে দাঁড়িয়েছিলেন। তিনি সামিরের হাত ধরলেন এবং ভেতরে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। ডাইনিং টেবিলে নানা পদের খাবার সাজানো ছিল, আর সারা রান্নাঘর থেকে সেজেগুজে বেরিয়ে এলো। সে সামিরকে দেখল এবং মিষ্টি করে হাসল, সেই হাসি যা একদম সত্যিকারের ছিল,
যা কখনো সম্পদ দেখে আসেনি, যা সরাসরি মন থেকে এসেছিল। খাবার খাবার সময় জহিরুল ইসলাম কৌতূহল নিয়ে বললেন, সামির, একটা কথা জিজ্ঞেস করব? সামির খাওয়া থামিয়ে বলল, জি স্যার। জহিরুল ইসলাম বললেন, তুমি এতদিন আমার অফিসে সাধারণ এমপ্লয়ির মতো কষ্ট করে কাজ করলে, তোমার বাবা মা কি এসবের কিছু জানতেন না? সামিরের চোখ এক মুহূর্তের জন্য সজল হয়ে উঠল। সে বলল, স্যার, আমার বাবা তো বেঁচে নেই, কিন্তু আমার মা সব জানতেন। তিনি কখনো কাউকে সেটা ঘুণাক্ষরেও বলেননি। তিনি শুধু আমার মাথায় হাত বুলিয়ে এটুকু বলেছিলেন, বাবা, তুই যা করছিস সেটা একদম ঠিক। মানুষকে তার আসল চেহারায় দেখতে পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। পুরো টেবিলে একটা মুগ্ধ নীরবতা ছেয়ে গেল। জহিরুল ইসলামের চোখ জলে ভরে এলো। সারা নিজের চোখ মুছল। জহিরুল ইসলাম উঠে দাঁড়ালেন, তিনি সামিরের মাথায় আশীর্বাদের হাত রাখলেন এবং বললেন, তোমার মা সত্যিই একজন মহান নারী। সেই রাতে সামির আর সারা বাইরে খোলা বাগানে বসেছিল। সমুদ্রের ঢেউয়ের গর্জন দূর থেকে শোনা যাচ্ছিল। রাতের আকাশে অগুন্তি তারা জ্বলছিল এবং দুজনের মাঝে এক দীর্ঘ রোম্যান্টিক নীরবতা ছিল, যা না বলেও অনেক কিছু বলে দিচ্ছিল। সারা আস্তে করে বলল, সমীর, যখন তুমি সেই রাতে আমাকে অন্ধকার রাস্তায় বাঁচিয়েছিলে, তখন তুমি কি ভেবেছিলে? সমীর আকাশের দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম যে আমাদের জীবন মাঝে মাঝে খুব অদ্ভুত হয়। এক রাতে আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, আবার সেই রাতেই অনেক দামি কিছু দিয়েও দেয়। সারা তার দিকে তাকালো, আর এবার সমীরও তার দিকে তাকালো। তার চোখে সেই প্রশ্ন ছিল যা সে গত কয়েক মাস ধরে সারাকে জিজ্ঞেস করতে চাইছিল। সে বলল, এখন আমার মনে হয় সেই রাতে জীবন যা দিয়েছিল সেটাই আমার জীবনের সবচেয়ে দামি ছিল। সারার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে আস্তে করে নিজের হাতটা সমীরের হাতের ওপর রাখল এবং সমীর পরম মমতায় তার আঙুলগুলো ধরল। সেই সুন্দর মুহূর্তে কোনো শব্দ ছিল না, কোনো ফাঁকা প্রতিশ্রুতি ছিল না, শুধুই একটা নিখাদ অনুভূতি ছিল, যা দুজনের হৃদয়ে একসাথে ভালোবাসার হয়ে জেগে উঠেছিল। পরের সপ্তাহে জহিরুল ইসলাম একটা অনেক বড় প্রেস কনফারেন্স ডাকলেন। ইসলাম এন্টারপ্রাইজেস এবং এসএ ইনোভেশনসের মেগা পার্টনারশিপের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল। আর এবার সমীর আহমেদ প্রথমবারের মতো পাবলিক স্টেজে মিডিয়ার সামনে আসতে চলেছিল। সেদিন বিশাল হলে দেশের বড় বড় সব বিজনেসম্যান ছিলেন, মিডিয়া ছিল, অসংখ্য ক্যামেরা ছিল। আর যখন সমীর দৃপ্ত পায়ে স্টেজের দিকে হেঁটে গেল, তখন এক মুহূর্তের জন্য পুরো হল শান্ত হয়ে গেল। এই তো সেই ছেলেটা, যে এতদিন এই মানুষদের মাঝেই একটি অতি সাধারণ এমপ্লয়ি হয়ে কাজ করেছে, আর আজ সে এই স্টেজের সবচেয়ে ওপরে গর্বের সাথে দাঁড়িয়ে। সমীর মাইকের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, আমি আজ এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি সেই একই মানুষ যে 2 বছর আগে ছিলাম। একটা খুব সাধারণ ছেলে, যে শহরের সরু গলি থেকে উঠে এসেছে। আমার মা অন্যের বাড়িতে কাজ করতেন, আমার বাবা চায়ের দোকানে কাজ করতেন। আর আজ আমি এখানে আপনাদের সামনে রয়েছি, তার কারণ এটা নয় যে আমি কোনো বড় ঘরে জন্মেছি, বরং এই কারণে যে আমার মা আমাকে শিখিয়েছিলেন যে মানুষের কঠোর পরিশ্রম কখনো মিথ্যা বলে না। পুরো হলে করতালির শব্দ গগনবিদারী হয়ে প্রতিধ্বনিত হল। কিন্তু সামির আরও বলল, আমি গত 2 বছর ইচ্ছেকৃতভাবেই একটা সাধারণ জীবন কাটিয়েছি, কারণ আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম যে যখন নাম আর সম্পদ কেড়ে নেওয়া হয় তখন মানুষ কেমন ব্যবহার করে। আর আমি যা পেয়েছি তা আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে দিয়েছে। কিছু মানুষ আমাকে তাচ্ছিল্য করে অপমান করেছে, কিছু মানুষ আমাকে এড়িয়ে গেছে, কিন্তু আমি এমন কিছু মানুষকেও পেয়েছি যারা আমার ব্যাকগ্রাউন্ড কিছু না জেনেই আমার উপর ভরসা করেছে। আর আজ আমি সেই সব সত্যিকারের মানুষদের সাথেই সামনে এগিয়ে যেতে চাই। সেই বিশাল হলে বসে থাকা প্রত্যেকটি মানুষের চেহারায় এক আলাদা মিশ্র অনুভূতি ফুটে উঠেছিল। কারোর চেহারায় অপরাধবোধের লজ্জা ছিল, কারোর চোখে অগাধ সম্মান ছিল, কারোর চোখে আবেগের জল ছিল। সেই সন্ধ্যায় স্বামীর সোজা তার মায়ের কাছে গেল, তাদের সেই পুরনো ছোট ভাড়ার ঘরটিতে। কিন্তু এখন সে তার মায়ের জন্য একটি অনেক বড় ফ্ল্যাট কিনে নিয়েছিল, চট্টগ্রামের একটি খুব অভিজাত এলাকায়। যখন সে তার মায়ের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিল, তখন মা চাবির দিকে তাকালেন না, মা সমীরের মুখটা দেখলেন এবং বললেন, বাবা, এই ইটের বাড়ি নয়, তুই আমার আসল বাড়ি। সমীর তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর যে ছেলেটা গত কয়েক বছর এত ঝড় সহ্য করেও কখনো এক ফোঁটা কাঁদেনি, আজ সে মায়ের আঁচলে মুখ লুকিয়ে শিশুর মতো কেঁদে ফেলল। সেই জমানো জল যা বছরের পর বছর বুকে আটকে ছিল, সেই কষ্ট যা সে একা চুপচাপ সহ্য করেছিল, সেই একাকিত্ব যা রাতগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছিল,
সব কিছু সেই এক মুহূর্তেই চোখের জলের সাথে ধুয়ে মুছে গেল। মা পরম মমতায় তার চুলে হাত বুলিয়ে দিলেন এবং বললেন, মন খুলে কেঁদে নে বাবা, এই জল দুর্বলতার নয়, তুই আজ জীবনে জিতে গিয়েছিস। সেই রাতে সামির অনেকক্ষণ তার মায়ের কোলে মাথা রেখে বসে রইল। তাকে সব কথা খুলে জানাল। রিয়ার ধোকা দেওয়ার কথা, তারেকের কথা, জহিরুল ইসলামের কথা এবং সারার কথা। মা সারার নাম শুনে মুচকি হাসলেন। সেই মেয়েটা যে ওই রাস্তায় অজ্ঞান ছিল? সামির বলল, হ্যাঁ মা। মা বললেন, বাবা, যে মানুষ চরম বিপদের সময় পাশে থাকে সেই আসল আপন হয়। ঠিক 1 মাস পর ইসলাম রেসিডেন্সের ছোট্ট একটা পারিবারিক গ্যাদারিং ছিল। জহিরুল ইসলাম 2টি পরিবারকেই সেখানে ডেকেছিলেন। সামিরের মা প্রথমবারের মতো ইসলামদের বাড়িতে এসেছিলেন। একটা খুব সাধারণ শাড়িতে, সাদামাটা চেহারা, কিন্তু তার চোখে এক অদ্ভুত মাতৃত্বের জ্যোতি ছিল। জহিরুল ইসলাম সামিরের মায়ের সামনে অত্যন্ত বিনয়ের সাথে হাত জোড় করে বললেন, মাজি, আপনি দেশকে এমন একটা সোনার টুকরো ছেলে দিয়েছেন যার ওপর পুরো ইন্ডাস্ট্রির গর্ব হবে। সামিরের মায়ের চোখ আনন্দে জলে ভরে এল। তিনি বললেন, ভগবান তাকে দিয়েছিলেন, আমি শুধু তাকে মানুষের মতো মানুষ হিসেবে সামলেছি। সেই সন্ধ্যায় যখন বাড়ির বাইরে সুন্দর বাগানে সবাই বসেছিল, সামির এবং সারা একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। সারা বলল, সামির, এবার সামনে কি? সামির তার দিকে তাকাল, তারপর নিজের মায়ের দিকে তাকাল, যিনি জহিরুল ইসলামের সাথে হেসে হেসে কথা বলছিলেন। এরপর খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, এবার সেই সব কিছু হবে যা হওয়া উচিত ছিল, যা সঠিক, যা একেবারে সাচ্চা। সারা তার চোখের দিকে তাকাল। মানে? স্বামীর তার হাত ধরল এবং বলল, মানে, তুমি কি সারা জীবন আমার সাথে চলবে? জীবনের প্রতিটি রাস্তায়, প্রতিটি ঋতুতে? সারার চোখ থেকে এক ফোঁটা আনন্দের জল গুড়িয়ে পড়ল। সে আস্তে করে বলল, আমি তো সেই রাত থেকেই তোমার সাথে চলছি। দূরে কোথাও সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ ছিল, আকাশে উজ্জ্বল তারা জ্বলছিল, আর ওই বিশাল বাগানে এমন 2টো পবিত্র হৃদয় ছিল যারা আলাদা আলাদা ঝড়ের ভেতর দিয়ে পার হয়ে এসেছিল, কিন্তু আজ তারা চিরকালের জন্য এক ছাদের নিচেই ছিল। আর সেই রাতে চট্টগ্রামের সেই সরু গলিগুলো, যেখানে স্বামীর তার জীবন শুরু করেছিল, সেই গলিগুলো একটুও বদলায়নি। কিন্তু সেই গলি থেকে বেরিয়ে আসা সাধারণ ছেলেটা অবশ্যই বদলে গিয়েছিল। না, সে আসলে বদলায়নি। সে ঠিক তেমনই সহজ ছিল যেমনটা সে আগে ছিল। শুধু এখন দুনিয়া তার আসল রূপটা দেখতে পাচ্ছিল। কারণ ভাগ্য হয়তো দেরি করে ঠিকই, কিন্তু যে মানুষ সাচ্চা হয় তাকে জীবন কখনো ভুলে যায় না। আর সেই রাতে শামির আহমেদ নিজের পার্সোনাল ডায়েরিতে লিখল, মা, তুমি বলেছিলে যে কঠোর পরিশ্রম কখনো মিথ্যা বলে না। আজ বুঝতে পারলাম তুমি সবসময় সত্যি কথাই বলতে। যে মানুষ চরম বিপদে পড়ে গিয়ে আবার ওঠে, সে শুধু উঠে দাঁড়ায় না, সে আকাশ ছোঁয়।